আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলো। সাউন্ড প্লাস ভিডিও দুটাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা জানাও। সাউন্ড প্রবলেম ছিল, এখন মনে হয় শোনা যাচ্ছে, দেখো দেখি। আচ্ছা, আমাদের ভিডিও মেবি ক্লিয়ার, সাউন্ড দুটাই ক্লিয়ার, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, গতদিন আমরা সি প্রোগ্রামিংয়ের অনেক 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 গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আলোচনাধীন বিষয় কী ছিল বলো দেখি? হেডার ফাইল ছিল, তারপর ডাটা টাইপ ছিল, ফরম্যাট স্পেসিফায়ার ছিল। তো আজকে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের গত ক্লাসের আলোচনার যে বিষয় সেগুলো থেকে কিছু কোশ্চেন করে ক্লিয়ার করে নিব যে তোমরা বিষয়গুলো মনে রাখতে পারছো কিনা। আর গত ক্লাসের আলোচনার বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট করে নিও। আর তোমরা ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, শেয়ারের পরিমাণটা আমি বরাবরই দেখি একটু কম থাকে, কিন্তু আমি চাই যে আমার ক্লাসগুলো যেন একটু বেশি জন অংশগ্রহণ করে, এতে ক্লাস নিতে আমার জন্য একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আমরা গত দিনের কিছু বিষয় একটু রিভিউ করে নিয়ে আজকের যে নতুন আলোচনার টপিক আছে সেই নতুন আলোচনার যে বিষয় সেগুলো নিয়ে আলোচনা শুরু করব। আচ্ছা, তো দেখো আমি কি বললাম যে আমাদের গত দিনের কিছু বিষয় তোমাদের কাছ থেকে একটু ক্লিয়ার করে নিয়ে আজকের একটু জুম করে নাও দেখি, আজকের বিষয়গুলোতে একটু ফলো করব। তো তোমরা প্রথমে বলো যে মৌলিক ডাটা টাইপ কয়টি? মৌলিক ডাটা টাইপ কয়টি? যারা গত ক্লাসে ছিল তারা ঝটপট প্রশ্নগুলোর অ্যান্সার করে দিবা। আমি মোটামুটি 4-5টা প্রশ্ন গত ক্লাসের আলোচনার বিষয়গুলো থেকে তোমাদের জিজ্ঞেস করে আজকের আলোচনার যে টপিক আছে আমাদের সেই আলোচনার টপিকগুলো শুরু করব। তো প্রথম প্রশ্ন তোমাদের কাছে দেয়া হয়েছে যে মৌলিক ডাটা টাইপ কয়টি? যারা গত দিন ক্লাসে উপস্থিত ছিল তাদের সবারই পারার কথা। এগুলা খুবই বেসিক বিষয়, এগুলো আমাদের সব সময়ের জন্য মনে রাখতে হবে। তো মৌলিক ডাটা টাইপ কয়টি? মৌলিক ডাটা টাইপ হচ্ছে 4টি। তো তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। মৌলিক ডাটা টাইপ কয়টা? মৌলিক ডাটা টাইপ হচ্ছে 4টা। আচ্ছা, সেকেন্ড, এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন বলা হচ্ছে যে ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা নেয়? ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা নেয়? ওয়াইফাই চলতেছে না? ডাটা ওয়াইফাই বন্ধ করো। ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা নেয়? তো এই প্রশ্নেরও তোমরা সঠিক অ্যান্সার দিছ। এই ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা নেয়? ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 1 বাইট। ঠিক আছে। আচ্ছা, 2টা প্রশ্ন আমাদের হয়ে গেল। এখন হচ্ছে থার্ড প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন বলো যে গেটস এর জন্য আবশ্যক হেডার ফাইল কোনটি? গেটস এর জন্য আবশ্যক হেডার ফাইল কোনটি?
সুবর্ণ বসাক বলছো কোনিও ডট এইচ, তাই কি? গেটস এর জন্য আবশ্যক হেডার ফাইল কোনটি? মেহেদি হাসান, ইরফাত জাহান, কাঞ্চন রায় সবাই বলছে stdio.h। কণা রয় বলছে কোনিও ডট এইচ। কোনিও ডট এইচ কিন্তু না, এটার অ্যান্সার হচ্ছে কি stdio.h। তো গেটস এর আবশ্যক হেডার ফাইল হচ্ছে stdio.h। কোনিও ডট এইচ কোনটা বলো দেখি? কোনিও ডট এইচ হচ্ছে গেট সিএস। যদি এটা দেয় গেট সিএস, তাহলে এই ফাংশনের জন্য আবশ্যক হেডার ফাইল হচ্ছে কোনিও ডট এইচ। এখানে কিন্তু কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে গেটস, একটা আছে গেটস আর একটা হচ্ছে গেট সিএস। তো গেটসের জন্য আবশ্যক হেডার ফাইল হচ্ছে stdio.h, আর গেট সিএস এর জন্য আবশ্যক হেডার ফাইল হচ্ছে কোনিও ডট এইচ। এগুলোর মধ্যে কনফিউশন করা যাবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা বলো, গেটস ইনপুট ফাংশন না আউটপুট ফাংশন? গেটস ইনপুট ফাংশন না আউটপুট ফাংশন? গেটস কোন ধরনের ফাংশন, ইনপুট ফাংশন নাকি আউটপুট ফাংশন? আচ্ছা, মেহেদি হাসান, কাঞ্চন, ফয়সাল, প্রত্যাশা, কণা সবাই বলছো গেটস হচ্ছে ইনপুট ফাংশন। হ্যাঁ, গেটস এটা কোন ধরনের ফাংশন? গেটস এটা হচ্ছে ইনপুট ফাংশন। আচ্ছা বলো, ইনপুট ও আউটপুট ফাংশনের জন্য নিচের কোন হেডার ফাইলটি ব্যবহার করা হয়? কোনো ফাংশনের কথা বলা নাই, তোমাকে বললো যে ইনপুট ও আউটপুট ফাংশনের জন্য নিচের কোন হেডার ফাইলটি ব্যবহার করা হয়? ইনপুট ও আউটপুট ফাংশনের জন্য নিচের কোন হেডার ফাইলটি ব্যবহার করা হয়? ইনপুট অথবা আউটপুট ফাংশনের জন্য নিচের কোন হেডার ফাইলটি ব্যবহার করা হয়? ইনপুট অথবা আউটপুট ফাংশনের নিচের কোন হেডার ফাইলটি ব্যবহার করা হয়? তো ইনপুট আউটপুট ফাংশনের জন্য হচ্ছে stdio.h। সবার অ্যান্সার সঠিক আসছে। ইনপুট আউটপুটের জন্য যে হেডার ফাইল সেটা হচ্ছে stdio.h। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্নের অ্যান্সার বলো যে লং ইন্টিজার ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার নিচের কোনটি? লং ইন্টিজার ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার নিচের কোনটি? লং ইন্টিজার ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার নিচের কোনটি? আমি কোশ্চেনগুলো তুলে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে আশা করতেছি ক্লাসটা করতেছো। আমি বারবারই বলি যে প্রতিটা ক্লাস অবশ্যই আমার সাথে একটু খাতা কলম নিয়ে করলে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমরা সাথে সাথেই তুলে নিতে পারবা। আচ্ছা, আমি আর একটা বিষয় একটু চিন্তা করছিলাম যে তোমাদের একটা গ্রুপ খুলে দেওয়ার জন্য, যেখানে যারা তোমরা এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতেছো তারা এবং তোমাদের যে আরও ফ্রেন্ডরা আছে সেখানে সবাই যুক্ত থাকবা, এবং আমার প্রতিটা ক্লাসের যে ক্লাস নোট সেগুলা তোমরা ওখানে শেয়ার করবা। শুধু ক্লাস নোট না, আইসিটি বিষয়ের বিভিন্ন তথ্য সেটা আমার পক্ষ থেকে আমি শেয়ার করলাম, তোমাদের পক্ষ থেকে তোমরা শেয়ার করলা। এর ফলে কিন্তু যে ক্লাস নোটসগুলো বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা নোট আকারে সেই গ্রুপে পেতে পারি। তো এই গ্রুপটা খোলা যায় কি না বা তোমরা এটাতে অংশগ্রহণ করবা কি না এটাও তোমরা একটু আমাকে জানাইতে পারো। তোমরা যদি মনে করো যে এটা তোমাদের জন্য উপকারী হবে, যে সেখানে আজকে মনে করো যে ক্লাসটা হইলো, যারা অলরেডি তোমরা এখানে 14 জন ক্লাসটা করতেছো, তো 14 জনের মধ্যে যে কেউ মনে করো সুন্দরভাবে ক্লাস নোটটা যদি করে থাকো, সেটা গ্রুপে আপলোড দিলে সেখান থেকে কিন্তু অনেকেই ওই নোটটা ফলো করে তার প্রিপারেশনটা কিন্তু নিতে পারবে বা নতুনভাবে নোটটা তৈরি করতে পারবে। তো এটা যদি তোমাদের কাছে এফেক্টিভ মনে হয় তাহলে আমি গ্রুপটা করে তোমাদেরকে সেখানে জয়েন করে দিতে পারি। আচ্ছা, গ্রুপ করতার পক্ষে অনেকেই মতামত দিছো, তো আমি চেষ্টা করব যে আজকে ক্লাস শেষে তোমাদেরকে একটা গ্রুপ খুলে সেখানে জয়েন করার জন্য আমি পেজ থেকে গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দিব। তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে এর আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর নোটস যদি আমি অলরেডি কিন্তু এর আগের 2টা ক্লাসের নোটস তোমাদের আমার ফেসবুক পেজে শেয়ার করে দিছি, তো সেগুলো আমরা গ্রুপে শেয়ার করব। এছাড়াও আরও বিভিন্ন ধরনের তথ্য যদি তোমাদের কারো কাছ থেকে থাকে বা অন্য কোথাও যদি তোমরা লাইভ ক্লাস করে থাকো বা অন্য কোথাও তোমরা যদি টিউশন নিয়ে থাকো সেখানে
এখানে প্রতিটার জায়গায় থেকে আসলে আমাদের শেখার কিছু আছে। আমি এখানে যে একটা ক্লাসের মধ্যে সকল বিষয়গুলো আলোচনা করে শেষ করে দিতে পারবো বা তোমাদেরকে বুঝাই দিতে পারবো সেটা কিন্তু সম্ভব নয়। এক একজনের কাছ থেকে এক এক ব্যক্তি এক একভাবে শেখে, তাই না? তো আমরা আসলে গ্রুপে এক একজনের নোটসগুলো পেলে তাহলে সামগ্রিকভাবে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবো। তো গ্রুপ খোলার বিষয়ে তোমরা অনেকেই মতামত দিচ্ছ, তো আমি চেষ্টা করবো আর কি গ্রুপটা দিয়ে দেওয়ার। তো আমরা এর অ্যান্সারটাও পেয়ে গেছি। লং ইন্টিজারের জন্য ডাটা টাইপ কী বলছো তোমরা? লং ইন্টিজারের জন্য হচ্ছে পার্সেন্টেজ এলডি। লং ইন্টিজার ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এলডি। তো মোটামুটি তোমরা সব কিছুই পারতেছো। আমরা গত ক্লাসে যে আলোচনা করতেছিলাম এগুলো সবগুলোই তোমাদের মনে আছে, তো এভাবে মনে রাখতে হবে, তাহলে আমরা পরীক্ষায় আসলে সকল প্রশ্নের সঠিক অ্যান্সারটা করে নিতে পারবো। তো আমরা আজকের আলোচনায় আসি। আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করতে চাইছিলাম আজকের আলোচনায় আসি। তো আজকে মূলত আমরা আলোচনা করব হচ্ছে অপারেটর নিয়ে। খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক অপারেটর, ঠিক আছে? অপারেটর কি? অপারেটর হচ্ছে কিছু চিহ্ন, যে চিহ্নগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন সম্পন্ন করি, সেগুলাকেই বলা হচ্ছে অপারেটর। তো অপারেটর অনেক ধরনের আছে। আমরা একটা ক্লাসে সকল অপারেটর নিয়ে আলোচনা করতে গেলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে। আমরা আজকে মূলত সবগুলো অপারেটর শিখবো না, আমরা প্রথম দুইটা অপারেটর আজকে শিখবো, তারপর যদি সময় থাকে আবার আমরা পরবর্তী আরও অপারেটর শিখবো। তো প্রথমে আমরা আজকে শিখবো হচ্ছে অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর। প্রথমে আমরা যে অপারেটর শিখবো সেই অপারেটরটাকে বলা হয় এরিথমেটিক বা গাণিতিক অপারেটর, ঠিক আছে? তো এই এরিথমেটিক বা গাণিতিক অপারেটর কোনগুলো? এই এরিথমেটিক বা গাণিতিক অপারেটর একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে ভাগ, আর একটা হচ্ছে ভাগশেষ, ঠিক আছে? তো আমি কি বললাম? এটা বললাম প্লাস, এটা বললাম মাইনাস, এটা বললাম গুণ, এটা বললাম ভাগ, আর এটাকে কি বলতেছি? ভাগশেষ। এখন বলতে পারো যে আমরা তো কখনো শুনি নাই যে এই চিহ্নটাকে ভাগ বলা হয়, এটাকে ভাগশেষ বলা হয়, এটাকে গুণ বলা হয়। হ্যাঁ, প্রোগ্রামিংয়ে স্টার চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয়? গুণেই প্রকাশ করা হয়। স্ল্যাশ দ্বারা কি প্রকাশ করা হয়? ভাগ বা ভাগফলের মান প্রকাশ করা হয়। আর পার্সেন্টেজ দ্বারা কোন মানটাকে প্রকাশ করা হয়? ভাগশেষের যে মান আছে সেই ভাগশেষের মানটাকে প্রকাশ করা হয়। কারণ প্রোগ্রাম লিখতে হয় কি দ্বারা? কিবোর্ড দ্বারা। এখন কিবোর্ড দ্বারা কিন্তু তুমি গুণের যে চিহ্নটা আমরা ক্রস সাইন আকারে দেই, এই গুণের চিহ্নটা কিন্তু তুমি কখনোই প্রোগ্রামিংয়ে কিবোর্ড দ্বারা প্রকাশ করতে পারবে না, ঠিক আছে? গুণ যেখানে তোমার প্রোগ্রামে বুঝাইতে হবে সেখানে তোমাকে অবশ্যই কি দ্বারা লিখতে হবে? এটাকে স্টার চিহ্ন দ্বারা লিখতে হবে। একইভাবে তুমি যদি ভাগের চিহ্ন দাও, মনে করো তুমি কোনো কিছুর গড় নির্ণয় করতেছো তিনটা সংখ্যার, তাহলে সেখানে আমাদের সাধারণ ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কীভাবে লিখি? a + b + c ডিভাইডেড বাই হচ্ছে 3, ভাগের চিহ্নটা আমরা এভাবে দাগ দিয়ে দিই, তাই না? কিন্তু যখন তুমি প্রোগ্রাম লিখবা কিবোর্ড দিয়ে, এখন কিবোর্ডে তো এই দাগটা তুমি দিতে পারবে না, তখন তুমি ভাগটা কীভাবে বুঝবা? তখন তোমাকে ভাগটা বুঝাইতে হবে এই যে স্ল্যাশ দ্বারা। তখন আমি এই স্টেটমেন্টটাকে কীভাবে লিখবো? তখন আমি এই স্টেটমেন্টটাকে এভাবে লিখবো যে a + b + c ডিভাইডেড বাই হচ্ছে 3। তখন এই স্ল্যাশ দিলে প্রোগ্রাম সেটাকে কী হিসেবে কাউন্ট করবে? ভাগ হিসেবে। আবার মনে করো তুমি যে a × b, ম্যাথমেটিক্যালি কিন্তু আমরা এভাবেই লিখি, অথবা আমরা এভাবে সরাসরি ab লিখলেই কিন্তু এখানে a আর b এর মধ্যে গুণ অবস্থা প্রকাশ করে, তাই না? কিন্তু প্রোগ্রামিংয়ে কিন্তু এটাও রং, এটাও রং, কারণ প্রোগ্রামিংয়ে এভাবে ab পাশাপাশি রাখলেই যে গুণ বোঝাবে তা না। আবার ক্রস সাইনটা তো তুমি কিবোর্ড দিয়ে দিতেই পারবে না। তাহলে a আর b এর মধ্যে গুণের অবস্থা প্রকাশের জন্য প্রোগ্রামিংয়ে আমাকে কী ব্যবহার করতে হবে? স্টার। তখন আমাকে এরকম দিতে হবে যে a * b, বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। আবার ভাগশেষের জন্য আমরা সেখানে কি ব্যবহার করব? পার্সেন্টেজ যে চিহ্ন, সেই পার্সেন্টেজ চিহ্নটা ব্যবহার করব। আচ্ছা, ভিডিও মনে হয় ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না? আচ্ছা, ভিডিওটা কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছো নাকি সমস্যা মনে হচ্ছে? আচ্ছা, ভিডিওটা ক্লিয়ার কি না তোমাদের কাছে একটু বলো দেখি। আচ্ছা, তো মোটামুটি ক্লিয়ারই দেখা যাচ্ছে। মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, যখন খুব বেশি প্রবলেম হবে তখন তোমরা কমেন্ট করে বললো, আমি একটু দেখার চেষ্টা করব যে কোনোভাবে সেটা কারেকশন করে নেওয়া যায় কিনা। আচ্ছা দেখো, তাহলে আমরা কি জানলাম? দেখো, প্রোগ্রামিংয়ে যোগের কাজটাকে প্লাস সাইন দ্বারা প্রকাশ করা হয়,
বিয়োগের কাজটাকে মাইনাস সাইন দ্বারা, গুণের কাজটাকে স্টার সাইন দ্বারা, ভাগের কাজটাকে কি স্ল্যাশ দ্বারা, আর ভাগশেষের কাজটাকে ব্যবহার করা হচ্ছে পার্সেন্টেজ দ্বারা। তো যোগ বিয়োগ গুণের বিষয়টা তো আমাদের কাছে স্পষ্ট। আমাদের কাছে এমসিকিউ এর অ্যান্সার করার জন্য এই ভাগফল আর ভাগশেষ এই দুইটা বিষয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো আমি যদি একটু তোমাদেরকে এই দুইটার ক্লিয়ার কনসেপ্টটা দিয়ে দিই, তাহলে সেটা কীরকম মনে করো, আমি 2 দ্বারা 5 এই মানটাকে ভাগ দিতে যাচ্ছি, তাই না? তো 2 দ্বারা 5কে আমরা ভাগ করলে সাধারণত ভাগফলের মান কত আসবে? 2 আসবে। 2 2 কত হবে? 4। আর অবশিষ্ট যে মান, সেই অবশিষ্ট মানটা হবে 1। এই মানটাকে আমরা কি বলতেছি? এই মানটাকে আমরা বলতেছি ভাগফলের মান, তাই না? আর এই 1টাকে আমরা কি বলতেছি? এই 1টাকে আমরা বলতেছি হচ্ছে ভাগশেষের মান। এই 2টাকে আমরা বলতেছি ভাগফলের মান, আর 1টাকে কি বলা হচ্ছে? ভাগশেষের মান। এখন যদি তুমি ভাগফলটাকে রেজাল্ট হিসেবে কাউন্ট করতে চাও, তাহলে তোমাকে প্রোগ্রামিং স্টেটমেন্ট লিখতে হবে 5/2। আমি যদি ভাগফলটাকে কাউন্ট করতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে যে 5/2। এই যে যখনই আমি স্ল্যাশ দিব, এইটা দ্বারা কি কাউন্ট করবে? তার যে ভাগফলের মান, সেই ভাগফলের মানটা কাউন্ট করবে। তখন এখানে আমার রেজাল্ট হিসাবে আমি রেজাল্ট কত পাবো বলো তো? 2 পাবো। এখন যদি ভাগশেষের মানটা আমার প্রয়োজন হয় রেজাল্ট হিসাবে কাউন্ট করার, তখন তোমাকে স্টেটমেন্ট লিখতে হবে 5%2, অর্থাৎ 2 দ্বারা 5কে ভাগ দিয়ে তার যে ভাগশেষ, সেই ভাগশেষের মানটা হচ্ছে এটা। আর এই ক্ষেত্রে আমরা রেজাল্ট হিসাবে কত পাবো বলো তো? 1 পাবো। তাহলে তোমাকে বিভিন্ন ধরনের নেটটা মনে হয় একটু বেশি সমস্যা করতেছে। আচ্ছা দেখো, তো এখানে বিষয়টা আশা করি তোমরা স্পষ্ট হয়েছো যে যখনই আমাদের স্ল্যাশ দেয়া থাকবে, তখন আমরা সেখানে ওই স্টেটমেন্টের যে ভাগফলের মান, সেই ভাগফলের মানটাকে রেজাল্ট হিসাবে কাউন্ট করব। আর যখন পার্সেন্টেজ দেয়া থাকবে, তখন ওই স্টেটমেন্টের যে ভাগশেষের মান, সেই ভাগশেষের মানটাকে আমাদেরকে রেজাল্ট হিসাবে কাউন্ট করতে হবে। তাহলে স্ল্যাশ দ্বারা কি বোঝায়? ভাগফলের মান। আর পার্সেন্টেজ দ্বারা কি বোঝাচ্ছে? পার্সেন্টেজ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ভাগশেষের যে মান আছে, সেই ভাগশেষের মানটাকে। আচ্ছা, এখন যদি তোমাদেরকে একটা প্রোগ্রামিং স্টেটমেন্ট এরকম দেওয়া হয়, সাপোজ মনে করো তোমাকে এরকম বললো যে এক্স এর ইনিশিয়ালাইজেশনের মান হচ্ছে 100, পরবর্তীতে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে এক্স ইকুয়াল x%10। তোমার কাছে জানতে চাইলো যে এক্স এর নতুন মান কত। এক্স ইকুয়াল দেওয়া আছে 100, পরবর্তীতে একটা স্টেটমেন্টে আমি লিখলাম এক্স ইকুয়াল x%10। তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে এক্স এর নতুন মান কত। তাহলে এক্স এর নতুন মানটা কত আসবে একটু বলো। এক্স ইকুয়াল দিলাম আমি 100, এক্স ইকুয়াল x%10, তাহলে এক্স এর নতুন মান কত বলো। শাহরিয়ার ফয়সাল বলছো 9, তোমারটা সঠিক নয়। তুমি একটু চিন্তা করো, দেখো কিভাবে সঠিক অ্যান্সারটা পাওয়া যায়। এখানে কোন অপারেটর ব্যবহার করা হয়েছে ওটা একটু খেয়াল করো। এটা কি ভাগফলের মানকে নির্দেশ করতেছে নাকি ভাগশেষের মানটা নির্দেশ করতেছে, এটা একটু খেয়াল করো। তো ভিডিওতে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো তোমরা একটু ব্যালেন্স করে নাও। এখন ইন্টারনেটের বিষয়ে কখন কি অবস্থা এটা তো বলা মুশকিল। সুবর্ণ বসাক বলছো 10, তোমার অ্যান্সারও সঠিক নয়। হ্যাঁ দেখো, তোমাদেরকে এখানে অপারেটরটা খেয়াল করতে হবে। অপারেটর কোনটা বলো দেখি। এখানে অপারেটর হচ্ছে ইকুয়ালও একটা অপারেটর, ইকুয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা এরপরে আলোচনা করব। তো এখানে আমরা যে অপারেটরটা আলোচনা করতেছি, সেই অপারেটরের মধ্যে কোন অপারেটরটা আছে? পার্সেন্টেজ, তাই না? এখন দুইটা অপারেটরের বিষয়ে তোমাকে জানাই দিলাম, একটা হচ্ছে স্ল্যাশ আর একটা হচ্ছে পার্সেন্টেজ। স্ল্যাশ দ্বারা আমরা কার মানটাকে কাউন্ট করি? স্ল্যাশ দ্বারা আমরা ভাগফলের যে মান আছে, সেই ভাগফলের মানটাকে রেজাল্ট হিসেবে কাউন্ট করি। আর পার্সেন্টেজ যখন থাকবে, তখন আমরা কোন মানটাকে
মানটাকে কাউন্ট করব, ভাগশেষের যে মান আছে সেই ভাগশেষের মানটাকে কাউন্ট করব। এটা খুবই স্পষ্ট একটা বিষয় যে যখন স্ল্যাশ দেয়া থাকবে বা ভাগের চিহ্ন দেয়া থাকবে তখন আমি ভাগফলের মানটাকে রেজাল্ট হিসেবে কাউন্ট করব, আর যখন পার্সেন্টেজ দেয়া থাকবে তখন আমি কোন মানটাকে রেজাল্ট হিসেবে কাউন্ট করব, ভাগশেষের যে মান আছে সেই ভাগশেষের মানটাকে রেজাল্ট হিসেবে কাউন্ট করব। তো এখানে কিন্তু স্ল্যাশ দেয়া নাই, এখানে কি দেয়া আছে, পার্সেন্টেজ। এটা দ্বারা তোমাকে বোঝাচ্ছে যে এক্স এর মানকে 10 দ্বারা ভাগ দিয়ে তার যে ভাগশেষের মান সেই ভাগশেষের মানটা এই এক্স এর মধ্যে জমা হবে। এখন এক্স এর পূর্বের মান কত দেয়া আছে 100, তাহলে এক্স এর জায়গায় বসে যাবে 100 পার্সেন্টেজ 10, তাহলে 10 দিয়ে 100কে ভাগ দিয়ে অবশ্যই ভাগশেষের মান যেটা পাবো সেটা আমরা কি পাবো, 0 পাবো। তাহলে এই যে এক্স এর নতুন মান জানতে চাইছে, তাহলে এই এক্স এর মধ্যে যে মানটা জমা হবে সেই মানটা অবশ্যই কত হবে, 0 হবে। তাহলে এখানে যে সঠিক উত্তর সেই সঠিক উত্তরটা হচ্ছে কি 0। ঠিক আছে। আর যদি স্ল্যাশ দেয়া থাকতো তখন আমরা ভাগফলের মানটা নিতাম, আর ভাগফলের মানটা নিলে তখন আমাদের রেজাল্ট কি আসতো, তখন আমাদের রেজাল্ট আসতো হচ্ছে 10। ঠিক আছে। আচ্ছা, তো এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, আশা করতেছি এই বিষয়টা বুঝতে পারছো। দেখো, তোমাদেরকে খেয়াল রাখতে হবে স্টেটমেন্টে কি দিয়ে তোমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করছে, এটা কি স্ল্যাশ দিয়ে জিজ্ঞেস করছে নাকি পার্সেন্টেজ দিয়ে জিজ্ঞেস করছে। স্ল্যাশ বললে আমরা কোন মানটা নিব, ভাগফল, আর পার্সেন্টেজ বললে আমরা কোন মানটা নিব, ভাগশেষের যে মান আছে সেই ভাগশেষের মানটা নিব। আচ্ছা, তোমাদেরকে যদি একটা প্রোগ্রামিং স্টেটমেন্ট দেয় তাহলে সেটাকে তুমি কিভাবে লিখবে, এটা একটু লিখে দাও দেখি। হ্যাঁ, মনে করো তোমাকে এই প্রোগ্রামিং স্টেটমেন্টটা দিল, দেওয়ার পর জানতে চাইলো যে এই প্রোগ্রামিং স্টেটমেন্টের মানে এই স্টেটমেন্টের প্রোগ্রামিং এক্সপ্রেশন নিচের কোনটি। প্রোগ্রামিং এক্সপ্রেশন মানে হচ্ছে প্রোগ্রামে আমরা এই লাইনটাকে কিভাবে লিখব। এটা তো জেনারেল ম্যাথমেটিক্স অনুযায়ী সঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু কিবোর্ড দিয়ে তো এই লাইনটা আর এইভাবে লেখা যাবে না, তাই না? তাহলে এই এক্সপ্রেশনটাকে প্রোগ্রামে আমরা কিভাবে লিখব বলো দেখি, কমেন্ট করে জানাও যে এই এক্সপ্রেশনটাকে প্রোগ্রামিংয়ে আমরা কিভাবে লিখব। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এরকম একটা যে কোনো গাণিতিক এক্সপ্রেশন দিবে, দেওয়ার পর জানতে চাবে যে এর প্রোগ্রামিং এক্সপ্রেশন নিচের কোনটি হবে। অর্থাৎ আমরা এই লাইনটা প্রোগ্রামে যখন লিখব তখন সেটাকে কিভাবে সঠিকভাবে লেখা যায় সেটা তোমাদের কাছে জানতে চাইতে পারে। তো তুমি কিন্তু প্রোগ্রামে স্কোয়ার এভাবে দিতে পারবো না, তাই না? আবার এই যে ভাগের চিহ্নটা আছে, এই ভাগের চিহ্নটাও কিন্তু প্রোগ্রামে এভাবে দিতে পারবো না। তাহলে তুমি সেটা কিভাবে লিখবা, প্রোগ্রামিং এক্সপ্রেশনটা কি হবে? আচ্ছা, শাহরিয়ার ফয়সাল, তুমি এ স্টার্ট দিছো 2, তাহলে কিন্তু হবে না, তাই না? এখানে এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা এ। তো দুইটা এ কে যদি আমরা গুণ আকারে লিখতে চাই তাহলে গুণ বুঝাইতে গেলে অবশ্যই কি দিতে হবে, স্টার দিতে হবে। তাহলে এ স্টার এ, এরপরে প্লাস আছে প্লাস দিব। এখানে ভাগ, তো ভাগ বুঝাইতে অবশ্যই আমাদেরকে কি ব্যবহার করতে হবে, স্ল্যাশ ব্যবহার করতে হবে। ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামিং এক্সপ্রেশনটা আমরা কিভাবে লিখবো, এই যেভাবে লিখবো, বুঝা গেছে? এখানে এ স্কোয়ার, শাহরিয়ার ফয়সাল লিখছো এ স্টার 2, এভাবে কিন্তু লেখা যাবে না। এটাতে তুমি মনে করতেছো যে 2টা উপরে তো গুণ অবস্থায় নাই, 2টা কি উপরে এ এর সাথে গুণ অবস্থায় আছে, এ এর সাথে পাওয়ার অবস্থায় আছে। এখন পাওয়ার কিভাবে দিয়ে, এইটা আরেকভাবে লেখা যায়, পাওয়ার দিয়ে কিভাবে লেখা যায় এটা আমি পরে দেখাবো। আচ্ছা, এখনও দেখাই দিলে তোমরা সাথে সাথে ক্লিয়ার হয়ে নিতে পারো। আচ্ছা, ওটাতে পরে আসতেছি। এখানে কিন্তু 2টা এর সাথে গুণ অবস্থা নেই, এর কি হিসাবে আছে, পাওয়ার হিসাবে। আর তুমি যে এখানে গুণ চিহ্ন ব্যবহার করে 2 দিছো, তাহলে কি এটা সঠিক হলো? এটা কিন্তু সঠিক হলো না। এটাকে তুমি লিখতে পারো গুণ না দিয়ে আর একটা কি পাওয়ার হিসেবে। এখন পাওয়ার হিসেবে লেখার জন্য গতদিন আমি একটা ফাংশনের ব্যবহার বলছিলাম তোমাদেরকে, পাও। তো পাও ফাংশনের জন্য আবশ্যক হেডার ফাইল কোনটি আগে সেটা বলো। POW বা পাও ফাংশন, এই পাও ফাংশনের জন্য আবশ্যক হেডার ফাইল কোনটি সেটা আগে বলেন, তারপরে আমরা ওই আলোচনায় আসতেছি। ব্র্যাকেট কি দিব না, ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই আসলে। এগুলা প্রোগ্রামিং তো অনেক
বিস্তৃত একটা বিষয়। এখন তোমাদের ক্লিয়ারলি কনসেপ্ট দেওয়ার জন্য আমাকে অনেক আলোচনা করতে হবে, যে আলোচনাগুলোর আবার তোমার বিশ্ববিদ্যালয় লেভেলে খুব একটা বেশি ওইরকম প্রয়োজন নাই। একাডেমিক লেভেলের প্রাইভেট প্রোগ্রামগুলোতে এগুলো অনেক সময় থাকে, এজন্য বিস্তারিতভাবে আলোচনা করার একটা সুযোগ থাকে। এখানে অপারেটর প্রায়োরিটি নামে একটা টপিক আছে। অপারেটর প্রায়োরিটি মানে হচ্ছে কোন অপারেটরের কাজটা একটা এক্সপ্রেশন আগে হবে। এখানে কিন্তু এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর। তো অপারেটর প্রায়োরিটিতে এই প্লাসের থেকে কার কাজটা আগে হবে, ভাগের কাজটা আগে হবে। এই জন্য তুমি এখানে ব্র্যাকেট দিলেও এই অংশের কাজটা আগে হবে, যদি ব্র্যাকেট নাও দাও তারপরে এই অংশের কাজটা আগে হবে। এমন না যে এই অংশের সাথে এক্স এর মানটা যোগ হবে তারপরে ওই মানের সাথে বি এর মানটা ভাগ হয়ে যাবে, তা কিন্তু না। কেন নয়? কারণ অপারেটর প্রায়োরিটিতে প্রোগ্রামিংয়ে আগে কোন অপারেটরের প্রায়োরিটি বেশি, ভাগ অপারেটরের প্রায়োরিটি বেশি। এই কারণে এখানে আগে ভাগের কাজটাই আগে হবে, তারপরে এই মান আর এই মান এই দুইটা মিলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। বুঝতে পারছি? তো এগুলা বিভিন্ন বিষয় আছে, তো মোটামুটিভাবে তোমরা অ্যান্সার করার মতো কনসেপ্ট নিয়ে নাও, এটাই তোমাদের জন্য এনাফ। তাহলে অপারেটর প্রায়োরিটিতে কোন অপারেটরের কাজটা আগে হবে, ভাগ অপারেটরের কাজ আগে হবে। এজন্য এই অংশের মানটাই আগে ক্যালকুলেশন হবে, তারপরে সেটা এই মানের সাথে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আশা করতেছি সুবর্ণ বসাক বুঝতে পারছেন আপনি। আচ্ছা, যে প্রশ্নটা করছিলাম তোমাদের সেটা হচ্ছে পাওয়ার ফাংশন, পিওডাব্লিউ বা পাও বা পাওয়ার ফাংশন, এটা কোন হেডার ফাইলের আওতাভুক্ত? তো তোমরা সবাই অ্যান্সার দিছো, এটা হচ্ছে ম্যাথ.h হেডার ফাইলের আওতাভুক্ত। তো তোমাদের অ্যান্সার সঠিক আছে। এখন দেখো পাওয়ার ফাংশন ব্যবহার করে কিভাবে আমরা প্রোগ্রামিং এক্সপ্রেশন বা স্টেটমেন্টগুলো লিখতে পারি। এর আগে তোমাদেরকে পাওয়ার ফাংশনের সিনটেক্সটা শিখতে হবে। তো পাওয়ার ফাংশনের সিনটেক্স কি দেখো, পাওয়ার ফাংশনের সিনটেক্স আমি এদিকে দেখাই দিচ্ছি। প্রথমে লিখতে হয় হচ্ছে পিওডাব্লিউ বা পাও, এরপরে প্রথম যে মান সেই মানটা নির্দেশ করে ভিত্তির, এরপরে কমা দিয়ে পরবর্তী যে মান সেই মানটা নির্দেশ করে পাওয়ার বা সূচকে। আমরা জানি পাওয়ার বা সূচক সবসময় কার উপর থাকে, একটা বেস বা ভিত্তির উপরে থাকে। ভিত্তির উপর যে মানটা থাকে সেটাকেই তো আমরা পাওয়ার বা সূচক বলি, তাই না? তাহলে পাওয়ার এক্সপ্রেশনের বা পাওয়ার ফাংশনের স্ট্রাকচারটা কি? পাওয়ার ফাংশনের স্ট্রাকচার হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা মান দেয়া থাকে। প্রথম যে মান সেই মানটা তোমার যে বেস বা ভিত্তি সেটা বোঝাবে, পরবর্তী যে মান সেই মানটা তোমার পাওয়ার বা সূচকের যে মান সেই মানটা বোঝাবে। তো তোমরা এই স্ট্রাকচারটা আশা করি বুঝতে পারছো। তো এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমি এখন এক্সপ্রেশন লিখতে চাই, সাপোজ মনে করো আমাকে লিখতে বললো x⁵, বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, এমসিকিউ বিভিন্নভাবে করা যায় এখান থেকে। আমি এমসিকিউ সলভ করে নিচ্ছি, আগে স্ট্রাকচারটা বুঝো। প্রথমে কি দিতে হয়, পাওয়ার, তারপরে ব্র্যাকেটের মধ্যে দুইটা মান দিব, একটা মান ভিত্তির মান বোঝাবে, ভিত্তিটা অবশ্যই প্রথম মানটা দ্বারা নির্দেশ করতে হবে, আর পরের যে মান সেই মানটা পাওয়ার বা সূচক দ্বারা নির্দেশ করতে হবে। তোমাকে বলছে যে x⁵, এখন একটা কাজ আমি কি করতে পারি, x⁵ আমি কিভাবে লিখতে পারি, x কটা হলো, 4টা, ইন্টু এক্স 5। এই যে x⁵কে আমরা এইভাবে 5টা এক্স আকারে গুণ করে লিখতে পারি, এটা তো একটা উপায় লেখা যায়। দ্বিতীয় উপায় আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু এখানে পাওয়ার বা সূচকীয় মান নির্দেশ করতেছে, তাহলে আমি এটাকে পাওয়ার ফাংশন ব্যবহার করে লিখতে পারি। তাহলে পাওয়ার ফাংশন লেখার জন্য প্রথমে কি লিখতে হয়, পিওডাব্লিউ বা পাও, এরপরে আমাদেরকে কি দিতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম যে মান সেই মানটা কার মান নির্দেশ করে বলো তো, ভিত্তির যে মান সেই ভিত্তির মানটা নির্দেশ করে। তো এখানে বেস বা ভিত্তি হিসাবে কি আছে, এক্স আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স লিখবো। এরপরে কমা দিতে হবে, কমা দিয়ে পরের যে মান সেই মানটা কার মান নির্দেশ করতে হবে, যে পাওয়ার বা সূচকীয় মানটা আছে সেটা নির্দেশ করতে হবে। তো এখানে পাওয়ার বা সূচকের মান কত আছে, 5, তাহলে আমাকে লিখতে হবে x,5। এই যে x,5 মানে প্রোগ্রাম বুঝবে যে আমাকে 5টাকে কার পাওয়ার হিসেবে নিতে হবে, x এর যে পাওয়ার সেই x এর পাওয়ার হিসেবে নিতে হবে। বুঝতে পারলাম? তাহলে পাওয়ার ফাংশনে ব্যবহৃত প্রথম মানটা অলওয়েজ কার মান নির্দেশ করবে, বেস বা ভিত্তির মান, আর দ্বিতীয় যে মান সেটা অবশ্যই কার মান নির্দেশ করবে, পাওয়ার বা সূচকের মান। আচ্ছা, যদি এটা বুঝতে পারো তাহলে এখন এই এক্সপ্রেশনটা আমরা পাওয়ার ফাংশন ব্যবহার করে কিভাবে লিখতে পারি সেটা লিখে দেখাও। আমরা তো একটা লিখলাম এটা, তাই না? অপশন মনে করো এটা নাই। এই এক্সপ্রেশনটাকে প্রোগ্রামিংয়ে একভাবে লেখা যায় এইভাবে, কিন্তু তোমাদের অপশনে এটা দেয়া নাই। আর একটা সঠিক অপশন কি হইতে পারে সেটা এখন লিখে দেখাও আমাকে পাওয়ার ফাংশন ব্যবহার করে। আর একটা সঠিক অপশন কি হইতে পারে সেটা আমাকে একটু লিখে দেখাও পাওয়ার ফাংশন ব্যবহার করে। আচ্ছা, আজকের ক্লাসেরও আমি দেখতেছি যে যেমন ভিডিও শেয়ারের পরিমাণ অনেক কম। এখন তোমরা যদি চাও যে আমি ধারাবাহিকভাবে তোমাদের পুরো বিষয়গুলো ক্লিয়ারলি কনসেপচুয়াল ক্লিয়ার করে দেব, এর জন্য কিন্তু তোমাদের রেসপন্স অনেক জরুরি। এখন তোমরা
এই বিষয়টা কতটুকু খেয়াল রাখবা সেটা তোমাদের নিজস্ব বিষয়, কিন্তু আমি যদি রেসপন্স না পাই তাহলে কিন্তু যেভাবে আমি আশা করতেছি যে তোমাদের সকল বিষয়গুলো ধারাবাহিকভাবে ক্লিয়ার করে দিব, হয়তো সেটা নাও হইতে পারে। ঠিক আছে, তো সবাই লিখছো, সবার অ্যান্সারটাই সঠিক আছে। যে এখানে আমরা এটাকে আরেক কীভাবে লিখতে পারি, পাওয়ার ফাংশন ব্যবহার করে আর লেখা যায় হচ্ছে, এখানে যেহেতু এ স্কোয়ার আছে এখানে আমি এটাকে পাওয়ার দ্বারা নির্দেশ করব। তো পাওয়ার দ্বারা নির্দেশের জন্য প্রথমেই যে ফাংশনটা আনতে হবে সেটা হচ্ছে পাও ফাংশন বা POW। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম মানটা অবশ্যই কার মান নির্দেশ করবে, ভিত্তির মান। এখানে ভিত্তি হিসাবে কি আছে, এ আছে, এজন্য আমি এ লিখব। এরপরে কমা দিয়ে পরবর্তী যে মান সেই মানটা কার মান নির্দেশ করবে, সূচকের মান। তাহলে এখানে সূচকের মান হিসেবে কত আছে, 2, তাহলে আমি 2 লিখব। এরপরে প্লাসের জায়গায় আমরা প্লাস দিব, এখানে x/5, তো ভাগ বুঝাতে অবশ্যই আমাদেরকে কি দিতে হবে, স্ল্যাশ দিতে হবে। তাহলে অপশনে যদি এটা থাকে তাহলে এটাও কিন্তু আমাদের সঠিক অপশনে বা সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের বিভিন্নভাবে বিষয়গুলো শিখতে হবে যেন যে কোনোভাবেই প্রশ্ন আসলে আমি তার সঠিক অ্যান্সারটা করে নিতে পারি। তো তোমরা যারা এখানে কমেন্টে অ্যান্সার দিছো সবার অ্যান্সারই সঠিক আছে। বুশরা আপনার অ্যান্সার ভুল আছে, পাওয়ার x,5 হবে না। এখানে কিন্তু আমি এটা লিখতে বলি নাই, এটা তো আমরা এক রাফভাবে শিখছি, আমি এটা লিখতে বলছি। তো এখানে কি কোথাও x⁵ আছে তা কিন্তু না, এখানে a স্কোয়ার আছে। সবসময় যে ওই x,5ই হবে তা না, তোমাকে দেখতে হবে যেটা পাওয়ার হিসাবে লিখতেছো সেখানে ভিত্তির মান কি আছে সেটা ভিত্তির জায়গায় বসে যাবে, সেখানে সূচকের মান কি আছে সেটা সূচকের জায়গায় বসে যাবে। তো আপনার অ্যান্সারটা হয়নি, এটা হবে পাওয়ার a,2। এবং পাওয়ারের পিটা অনেকে বড় হাতের দিছো, বড় হাতের কিন্তু দেয়া যাবে না, পিটা অবশ্যই কোন হাতের লিখতে হবে, ছোট হাতের। গত ক্লাসে আমি এটাও বলে দিছিলাম যে প্রোগ্রাম হচ্ছে কি একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এখানে বড় হাতের আর ছোট হাতের অক্ষরগুলো আলাদা আলাদা অর্থ বহন করে। তো পাওয়ার একটা ফাংশন, আর ফাংশন এবং কিওয়ার্ডের নামগুলো অবশ্যই কোন হাতের লেখা হয়, ছোট হাতের লেখা হয়। এই কারণে এটাও আবার অপশনে তোমাকে ম্যাটার করতে পারে, একটা অপশন দিল বড় হাতের পি দ্বারা, একটা অপশন দিল ছোট হাতের পি দ্বারা। আর তুমি তো দেখতেছো যে একই ধরনের অপশন তুমি চাইলে যে কোনো একটা দাগায় দিতে পারো, সেখানে যেটা বড় হাতের দেয়া আছে তুমি যদি সেটা দাগায় দাও তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু টিচাররা চাইলে কিন্তু এরকম তোমাকে কনফিউশনে ফেলতে পারে। এজন্য তোমাকে সকল বিষয়গুলোই একটু ক্লিয়ারলি দেখতে হবে। তো পাওয়ার হচ্ছে একটা ফাংশন, মনে রাখবা ফাংশন এবং কিওয়ার্ডের যে নাম সেগুলো অবশ্যই কোন হাতের লিখতে হবে, ছোট হাতের লিখতে হবে। এখন তুমি এই জায়গাগুলোতে যে ছোট হাতের লিখতে হবে তা কিন্তু না। মনে করো এখানে দেয়া আছে a স্কোয়ার, এখন এখানে এটা বড় হাতের দেয়া আছে। এখন তুমি হয়তো এরকম ভাবতে পারো যে ভাইয়া তো বলছে সব কিছু ছোট হাতে লিখতে, তা কিন্তু না, সবগুলোই ছোট হাতে লিখতে হবে এরকমটা না। তোমাকে ফাংশন আর কিওয়ার্ড এই দুইটার যেখানে ব্যবহার করবা সেখানে নামগুলো অবশ্যই কোন হাতে লিখতে হবে, ছোট হাতের। আর বাদ বাকি বিষয়গুলো তোমাকে এক্সপ্রেশন বা স্টেটমেন্ট যেভাবে দিবে সেভাবে। এখানে বড় হাতের দেয়া আছে তাহলে অবশ্যই তোমাকে এখানে বড় হাতের এটাই ব্যবহার করতে হবে। তুমি যদি এখানে আবার ছোট হাতের এ দ্বারা অপশন চুজ করো তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তো আশা করতেছি এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, শাওন ইসলাম জীবন, তোমারও পি বড় হাতের হয়ে গেছে। কণা রয়, তোমারও পি বড় হাতের হয়ে গেছে। তো এগুলা এখন হয়তো সেটা মাথায় নিয়ে অ্যান্সারটা করো নাই, এই কারণে ভুল আসছে সেটা। তো নেক্সট টাইম থেকে অবশ্যই যেখানে ফাংশন আর কিওয়ার্ডের নামগুলো ব্যবহার করবা সেই জায়গায় অবশ্যই তোমাকে কি করতে হবে, ছোট হাতের ক্যারেক্টারগুলো ব্যবহার করে যে অপশনটা থাকবে সেটা চুজ করতে হবে। আচ্ছা, পাওয়ার ফাংশন যেহেতু আমরা আলোচনা করলাম তো সেটাকে আরেকটু ক্লিয়ার করে নেই। সাপোজ মনে করো তোমাকে এরকম একটা এক্সপ্রেশন দিছে, আচ্ছা এই এক্সপ্রেশনে তোমার অ্যান্সারটা কি আসবে বলো দেখি। এখানে দুইটা এক্সপ্রেশন আছে, একটা x=3 আর একটা পাওয়ার x,4। তোমার কাছে জানতে চাইছে যে এখানে যে মান সেই মানটা কত আসবে। আসলে প্রশ্নটা এইভাবে থাকবে, মনে করে এখানে দেয়া থাকলে হচ্ছে y বা সামথিং যে কোনো কিছু, তাহলে y এর মান কি হবে বলো। y এর মানটা কত আসবে বা পাওয়ারের যে এক্সপ্রেশনটা সেই পাওয়ারের এক্সপ্রেশনের মানটা কি হবে সেটা একটু দ্রুত কমেন্ট করে বলো। আচ্ছা, তোমাদেরকে একটু অপশনগুলো দিয়ে দিচ্ছি আমি, দেখি।
আচ্ছা, এখানে কোন অপশনটা সঠিক সেটা অ্যান্সার করো। তোমরা অনেকে এক্সপ্রেশনটাই অ্যান্সার হিসাবে লিখছো, তা কিন্তু হবে না। আমি তো এটা লিখেই দিছি তোমার কাছে, তো আমি এটা জানতে চাই নাই যে সেটা 3,4 হবে কিনা, আমি জানতে চাইছি এটার রেজাল্টটা কি হবে। তো রেজাল্ট হবে তার যে টোটাল ক্যালকুলেশন সেটা। আচ্ছা, আমি এখন অপশন দিয়ে আরও ক্লিয়ার করে দিলাম। এখন তোমরা অপশন থেকে চুজ করে বলো যে কোন অপশনটা সঠিক অ্যান্সার হবে। শাহরিয়ার ফয়সাল বলছো খ। ফয়সাল, তুমি একটু ক্লাসের বিষয়গুলো একটু ক্লিয়ার করে রাখো, তোমার অ্যান্সারগুলো একটু বারবারই ভুল আসতেছে, খ নাম্বার হয়তো হবে না। ফয়সাল বলছো 81 হতে পারে, আমরা দেখব। সুবর্ণ বসাক লিখছো পাওয়ার 3,4। আসলে আমি এখানে যে 3,4 হবে এই বিষয়টা জানতে চাই নাই, বা এটা দিয়ে তোমার যে সেটা জানতে চাইছে তাও না, তোমার কাছে এখানে ওয়াই এর মানটা জানতে চাইছে। তাহলে তোমাকে এই টোটাল এক্সপ্রেশনটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে ওয়াই এর মানটা কত আসে। তো সেটা আমি অপশন আকারে তোমাদের দিয়ে দিয়েছি। এখন তোমরা শুধু অপশনটা চুজ করে বলো যে কোন অপশনটা সঠিক হবে। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই বলবো, আমি আবার ক্লিয়ার করে দিব, কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। জীবন বলছো খ, অ্যান্সার হয়তো সঠিক নয়। প্রত্যাশা বলছো খ, হয়তো অ্যান্সার সঠিক নয়। সুবর্ণ বসাক বলছো খ, এটাও হয়তো সঠিক নয়। বুশরা বলছো 81, ফয়সাল 81টা হতে পারে। তো আমরা দেখব। আচ্ছা, দেখি অনেকে অ্যান্সার করছো, কারো সঠিক হইতে পারে, ভুল হইতে পারে। তো দেখো, আমাদের পাওয়ার ফাংশনের সকল বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট রাখার জন্য পাওয়ার ফাংশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা সম্বন্ধে ধারণা রাখতে হবে। তো আমি স্ট্রাকচারটা আরও একবার একটু ক্লিয়ার করতেছি, খেয়াল করে দেখো তোমরা। অনেকেরই অ্যান্সার ভুল আসছে, যারা খ চুজ করছো তাদের অ্যান্সারটা হয়তো ভুল হইতে পারে। তো পাওয়ার ফাংশনের স্ট্রাকচারটা কি? প্রথম যে মান, সেই মানটা কার মান নির্দেশ করবে? ভিত্তির মান। আর পরবর্তী যে মান, সেই মানটা কার মান নির্দেশ করে? সূচকের মান। তো এখানে পাওয়ার আছে, তার মানে এই অংশটাকে আমাকে পাওয়ার আকারে লিখতে হবে, যেখানে বেস হবে কি? এক্স, কারণ প্রথম মানটা ভিত্তির মান নির্দেশ করে। এই যে প্রথম মানটা কার মান নির্দেশ করবে? ভিত্তির মান। তাহলে এক্স এর মান কার মান হবে? ভিত্তির মান। দেখো, ক্লিয়ার করে নাও। এই যে প্রথম মানটা অবশ্যই কার মান হবে? ভিত্তির মান। আর পরের যে মান, সেই মানটা হবে কার মান? সূচকের মান। তাহলে এখানে সূচকের মান কত হবে? 4। তার মানে তোমার টোটাল যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা হচ্ছে x⁴। কিন্তু তোমাকে এখানে এক্স এর যে মান, সেই মানটা কত বলে দিছে? 3 বলে দিছে। তাহলে এই যে এখানে এক্স আছে, তাহলে এই এক্স এর প্লেসে আমি এখন কত বসাই নিব? 3 বসাই নিব। আর উপরে পাওয়ার হিসেবে আছে কত? 4। তো 3⁴। এখন 3⁴ মানে কি? 3⁴ মানে 4টা 3 নাকি 3টা 4? বলো দেখি। 3⁴ মানে কি? 3⁴ মানে হচ্ছে 4টা 3, তাই না? তো এখন তুমি 4টা 3 গুণ করো, 3 × 3 × 3 × 3। তো 4টা 3 গুণ করলে কি হবে? 3 × হবে 9, 3 লং হবে 27, আর 3 27 কত হবে? 81। তাহলে আমাদের যে এখানে এই এক্সপ্রেশনের রেজাল্ট, সেই রেজাল্টটা হচ্ছে 81। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে কোনটা? সঠিক অ্যান্সার হবে যে গতে যে মানটা দেয়া আছে, সেই গ এর মানটা হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমি আরেকটা এক্সপ্রেশন দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি তোমাদের কাছে বিষয়টা। আচ্ছা, আমি কিন্তু ক্লাসটা এখনও অধিক সংখ্যক শেয়ার পাইনি। হ্যাঁ, তো 5টা শেয়ার আছে। যদি এই প্রশ্নের সমাধান করতে করতে 10টা শেয়ার না হয়, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই অফ হয়ে যাবে। ঠিক আছে? আর একটা প্রশ্ন সমাধান করব। এই প্রশ্ন সমাধান করতে করতে শেয়ার সংখ্যা অবশ্যই মিনিমাম 10টা হইতে হবে। তো এরপরের যে বিষয়টা, সেটা খেয়াল করে দেখো। আমরা পাওয়ার ফাংশনের আরেকটা অংশ দেখতে পারি। আচ্ছা, এটা সহজ দিই। আচ্ছা, এই এক্সপ্রেশনের রেজাল্ট কি হবে বলো?
এখানে ওয়াই এর মানটা আমরা কত পাবো? গতবার যারা ভুল করছিল এবার একটু খেয়াল করে সাবধানে অ্যান্সার করো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। এর আগে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আইসিটি কোথাও 5 মার্কস ছিল, কোথাও 10 মার্কস ছিল, এই জন্য প্রতিটি অধ্যায় থেকে হয়তো 1-2টা করে প্রশ্ন আসছে, এই জন্য যেগুলো একদম অধিক গুরুত্বপূর্ণ অংশ সেগুলো থেকে আসছে। এখন কিন্তু তোমাদের 25 মার্কস, তো 25 মার্কস মানে প্রতিটা অধ্যায় থেকে অবশ্যই যদি 6টা অধ্যায় তোমাদের, একটা অধ্যায় থেকে মিনিমাম কিন্তু তারপরে 4টা করে কোশ্চেন আসতেছে, তো 3-4টা করে কোশ্চেন আসলে কিন্তু এই জায়গাগুলো থেকে টাচ করে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এর আগে 2টা একটা কোশ্চেন থাকতো, এই জন্য যেগুলো একদম হাইলাইটেড টপিক খুবই গুরুত্বপূর্ণ সেগুলো জায়গা থেকে কোশ্চেন আসতো। এই জন্য এই অংশগুলো ভালোভাবে শিখতে হবে। আর এমসিকিউ এর জন্য এগুলাই বেশি ইম্পর্টেন্ট। তোমাদেরকে কিন্তু ওই প্রোগ্রাম লিখতে বলবে না যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো, ধারার প্রোগ্রাম লেখো, কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক এগুলো নির্ণয় করো, এ ধরনের কোনো কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে, তোমাদের পরীক্ষা যেহেতু এমসিকিউ নির্ভর, এই জন্য এমসিকিউ নির্ভরের জন্য এই ধরনের টপিকগুলো বা এই ধরনের কোশ্চেন ক্যাটাগরিগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো বেশি প্র্যাকটিস করা লাগবে। তো এবার মোটামুটি সবার অ্যান্সার সঠিক আসছে, সেটা হচ্ছে কত? 32। তো 32টা কীভাবে আসলো তারপর আমি যদি একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে যেহেতু পাওয়ার আছে, তার মানে এই অংশটাকে আমাকে পাওয়ার আকারে লিখতে হবে। তো পাওয়ার আকারে লেখার জন্য প্রথম মানটা অবশ্যই কার মান? বেস বা ভিত্তির মান। তাহলে বেসের জায়গায় কত চলে যাবে? এক্স, আর তার যে পাওয়ার বা সূচক সেই সূচকের মান কত হচ্ছে? 5। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? x⁵। এখন যেখানে x এর ইনিশিয়ালাইজেশনে তোমাকে মানটা কত দিয়ে দিয়েছে? 2। তাহলে এখানে x এর জায়গায় কত বসে যাবে? 2, আর পাওয়ার হিসেবে তো অবশ্যই কত আছে? 5। তার মানে এটা হচ্ছে 2⁵। এখন 2⁵ মানে কিন্তু কয়টা? 2টা 5 না, 2⁵ মানে হচ্ছে 5টা 2, আর আমরা যদি 5টা 2 গুণ করি তাহলে আমাদের টোটাল রেজাল্ট কত হবে? 32। তাহলে এই এক্সপ্রেশনের যে অ্যান্সার বা সঠিক রেজাল্ট, সেই সঠিক রেজাল্টটা হচ্ছে 32। তো আমরা আজকে অপারেটর নিয়ে আলোচনা করতেছিলাম। আমি বলছি যে অপারেটর মোটামুটি আমাদের 7 ধরনের অপারেটর শিখতে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য। অপারেটর থেকে যে কোনো প্রশ্ন আসলে যেন সেটা পারা যায়। তো আমরা আজকে একটা অপারেটরই শিখলাম, সেটা হচ্ছে এরিথমেটিক বা গাণিতিক অপারেটর। আর এই অপারেটর সংশ্লিষ্ট আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে পাওয়ার ফাংশন, তাই না? তো পাওয়ার ফাংশনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, তো তোমাদের কাছে যে টার্গেটটা চাওয়া হয়েছিল সেই টার্গেটটা তোমরা ফিল করতে পারো নাই, তো তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আমি দেখি গ্রুপ যদি খুলে নিতে পারতেছি আজকে, তাহলে তোমাদেরকে গ্রুপের বিষয়ে পেজে আপডেট জানাই দিব। তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে সেখানে তোমরা তোমাদের যে কন্টেন্ট বা নোটগুলো সেগুলো চাইলে শেয়ার করতে পারো, বা আমার যে তৈরিকৃত নোটগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে গ্রুপে শেয়ার করে দিব, অথবা ক্লাস সংশ্লিষ্ট যে কোনো ধরনের সমস্যা থাকলে তোমরা গ্রুপে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসের বিষয়ে তোমাদেরকে পেজে আপডেট জানাই দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।